ওকে, আমরা লাস্টে চার্লসের সূত্রটা দেখছিলাম। চার্লসের সূত্র, যদিও চার্লসের সূত্রের পুরোপুরি গ্রাফগুলো আমাদের দেখা হয় নাই, চার্লসের সূত্রে একটু পোর্শন বাদ আছে। প্লাস ওই চার্লসের সূত্র থেকে আমরা 9-10-এ যে ইয়া পড়ছিলাম, ওই পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রার সাথে হচ্ছে ক্যালভিন স্কেলটা কিভাবে আসে, কেন এটার সাথে আমরা ডিগ্রি সেলসিয়াসের সাথে ডিগ্রি সেলসিয়াস স্কেল থেকে ক্যালভিনে নিতে গিয়ে 273 যোগ করি, সেই ব্যাখ্যাগুলো আজকে চলে আসবে। ওকে, এটা বড় কোশ্চেন আকারেও আসে। তাহলে আমরা সেই চার্লসের সূত্রের, ওয়ালাইকুম আসসালাম, সেই চার্লসের সূত্রের ওই শেষ পোর্শনটা থেকেই শুরু করতেছি, যেখানে শেষ করছিলাম আর কি। তো আমরা চার্লসের সূত্রকে আমরা মেইন এভাবে লিখছিলাম প্রথমে, যে ভি থিটা, যেটাকে পরবর্তীতে আমি ভি দিয়ে লিখছি, একই কথা, ইকুয়ালস টু ছিল ভি নট প্লাস ভি নট ইন্টু থিটা বাই 273, এরকম ছিল মেইন সূত্রটা। তারপর এটাকে আমরা আবার এইরকম ফর্মে নিয়ে আসছিলাম, ভি ইজ প্রপোর্শনাল টু টি, এরকম ফর্মে নিয়ে আসছিলাম। তো আগের দিন এইটার পরে একটু কাজ করা দরকার ছিল, সেটা করি নাই, তো আজকে করে দিচ্ছি। যে এইটাকে আবার এরকম লেখা যায়, ভি ইকুয়ালস টু, আচ্ছা এটার আগের লাইন, মানে এটার আগের লাইনটা এরকম ছিল, ভি ইকুয়ালস টু কেটি। ওকে, এটার আগের লাইনটা এরকম ছিল, তো আমি আগের লাইনটাকে আবার লিখলাম, যে সমানুপাতিক ধ্রুবক চলে গেলে সেখানে কে আসে। তো এইটাকে আবার এভাবে লেখা যায় চাইলে, ভি বাই টি ইকুয়ালস টু কে। অর্থাৎ আমি যদি চাপ স্থির রেখে ওই একটা গ্যাস নিয়ে তার তাপমাত্রা চেঞ্জ করি, তাহলে তার আয়তন এমনভাবে চেঞ্জ হবে যাতে আয়তন আর তাপমাত্রাকে, ক্যালভিন তাপমাত্রাকে ভাগ দিলে সবসময় একটা ধ্রুব সংখ্যা আসতে থাকবে। তার মানে আয়তন যখন ভি অন, তখন যদি তাপমাত্রা টি অন হয়, দুইটাকে ভাগ দিলে যা পাবো, আয়তন যখন ভি টু, তখন তাপমাত্রা যদি টি টু হয়, তখন এটাকে ভাগ দিলেও সেম সংখ্যা আসবে। তার মানে এটা লেখা যায়। তো চার্লসের সূত্র থেকে এরকম একটা সূত্র আমরা আনতে পারি, ভি অন বাই টি অন ইকুয়ালস টু ভি টু বাই টি টু, যেটা আবার আমরা ওই যে বয়েলের সূত্রের জন্য যেটা পড়ছিলাম, পি অন ভি অন ইকুয়ালস টু পি টু ভি টু। ওকে, যখন চাপ স্থির। ওকে, আচ্ছা, তাহলে চার্লসের সূত্রকে আমরা এই দুইটা ভাবে লিখছি। আমরা দুইটার জন্যই গ্রাফ আঁকবো, আমরা মেইনলি এইটার জন্য গ্রাফ আঁকবো আর এটার জন্য গ্রাফ আঁকবো, এই দুইটার জন্য আমরা গ্রাফ আঁকবো। তো ফার্স্টে আমি এইটার জন্য গ্রাফ আঁকতেছি। সবার একটু লেখা হইলে মুছবো, লেখা হয়েছে? আচ্ছা, এখানে পরিচয় হচ্ছে, টি অন হচ্ছে আদি তাপমাত্রা ক্যালভিনে, এটা শেষ তাপমাত্রা ক্যালভিনে, এটা হচ্ছে আদি আয়তন, এটা হচ্ছে শেষ আয়তন, আর এই ক্ষেত্রে চাপটা স্থির থাকবে। ওকে, তাহলে আমরা ওই প্রথম সূত্রটার জন্য ফার্স্টে গ্রাফটা আঁকি। তো সূত্রটার মধ্যে থিটা আর ভি, এক অক্ষ বরাবর আমি থিটা বসাবো, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এই বরাবর আমরা থিটা বসাবো ডিগ্রি সেলসিয়াসে। তো এটা হচ্ছে মূল বিন্দু, আই মিন 0 ডিগ্রি সেলসিয়াস। এই সাইডে হচ্ছে তাপমাত্রা, ধনাত্মক তাপমাত্রাগুলা, এই থিটার মানে আর কি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 100 ডিগ্রি এরকম। এই সাইডে হচ্ছে নেগেটিভ, মানে -1 -2 ডিগ্রি সেলসিয়াস এরকম, ঋণাত্মক তাপমাত্রা, ওইদিকে ধনাত্মক তাপমাত্রা। আর এই অক্ষ বরাবর আমরা এই ভিটাকে বসাবো, এই অক্ষ বরাবর আমরা ভিটাকে বসাচ্ছি। ওকে, তাহলে তাই যদি বসাই, আমাদের গ্রাফটা কেমন হবে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর বসাইছি থিটা। তাহলে আমি এটাকে একটু এভাবে দেখানোর চেষ্টা করি, যে এইটা হচ্ছে আমার এক্স। ওকে, এটা হচ্ছে আমার এক্স। আমি যদি এটাকে এভাবে লিখি, ভি নট বাই 273 ইন্টু থিটা, এই থিটাটাকে আমি এক্স অক্ষ বরাবর বসাইছি, আর অয় অক্ষ বরাবর বসাইছি ভি, এটা হচ্ছে ওয়াই। আর এটা হচ্ছে ওয়াই, আর আমাদের এই পুরাটা ভি নট বাই 273, এটা একটা কনস্ট্যান্ট, কারণ এই ভি নট ছিল 0 ডিগ্রি সেলসিয়াসে, গ্যাসের আয়তন যেটা, সেটা নির্দিষ্ট চাপে সবসময় কনস্ট্যান্ট হবে, যেমন 1 atm চাপে সেটা সবসময় 22.4 লিটার হয়। তাহলে এটা একটা কনস্ট্যান্ট, এটাকে আমি এম ধরলাম। আর এটা হচ্ছে, এটাও একটা কনস্ট্যান্ট, এটাকে আমি সি ধরলাম।
এটা হচ্ছে 0°C তাপমাত্রায় যে আয়তন সেটাও কনস্ট্যান্ট। তাহলে পুরা গ্রাফের সমীকরণটা আমার এরকম আসতেছে y ইকুয়ালস টু mx প্লাস c। এই যে y ইকুয়ালস টু mx প্লাস c এরকম সমীকরণ পাচ্ছি। আমরা জানি এটা হচ্ছে সরল রেখা সমীকরণ, যেটা অয় অক্ষকে ছেদ করে, অয় অক্ষকে ছেদ করে এরকম একটা সরল রেখা সমীকরণ y ইকুয়ালস টু mx প্লাস c। তার মানে আমি যদি এখন থিটা বনাম ভি এর গ্রাফটা আঁকি, তাহলে সেটা দেখতে এরকম অয় অক্ষকে ছেদ করা কোনো সরল রেখার সমীকরণ পাবো আমি। অয় অক্ষকে ছেদ করছে এরকম কোন সরল রেখার সমীকরণ পাবো। ওকে, তো আমি আগে এটাকে পিছনে বাড়াচ্ছি না, একটু পরে সেটাকে করতেছি। এরকম সেটা অয় অক্ষকে ছেদ করছে। তো এটা কিন্তু একটা নির্দিষ্ট ইসের জন্য আমরা বলছি এখানে চাপ স্থির। সো এটা ধর একটা নির্দিষ্ট চাপের জন্য এটা আঁকছি, এটা ধর P1 চাপের জন্য হইতে পারে, এরকম P2 এর জন্য এরকম একটা পাওয়া যাইতে পারে, P3 এর জন্য এরকম পাওয়া যাইতে পারে। মানে যেটাই হোক সেটা সব সময় অয় অক্ষকে ছেদকারী সরল রেখা হবে। ওকে, তো আমি একটাই দেখাচ্ছি আপাতত। তো এখন এটা নির্দিষ্ট চাপে এই গ্রাফটা দেখতে এরকম হবে। এখন কথা হচ্ছে এইখানে কোনটা কি বুঝাচ্ছে, এইখানে এই যে এইটুক এই সি এর পরিচয় ছিল, আমরা যখন সরল রেখা পড়ছি সি এর পরিচয় হচ্ছে অয় অক্ষ থেকে ছেদকৃত অংশের পরিমাণ। তাহলে এই যে অয় অক্ষ থেকে ছেদকৃত অংশের পরিমাণ এটা ভি নট ছিল। তার মানে এটা হচ্ছে এই যে 0°C তাপমাত্রায় গ্যাসের একটা আয়তন থাকে, এই যে 0°C তাপমাত্রায় গ্যাসের একটা আয়তন আছে, এই সেটাই এই যে ভি নট, এইটা। ওকে, তো এখন এই রেখাটাকে যদি আমি পিছন দিকে বাড়াই, মানে হচ্ছে আমি যদি গ্যাসটার তাপমাত্রা কমাইতে থাকি 0 থেকে, মানে মাইনাসে নিয়ে যেতে থাকি, -1°C 2°C, এক সময় গিয়ে এই গ্রাফটা এইখানে কোথাও গিয়ে ছেদ করবে, অয় অক্ষকে সে কোথাও গিয়ে ছেদ করবে। তো আমি এই বের করতে যাচ্ছি এই অয় অক্ষতে কোন বিন্দুতে ছেদ করবে সেটাকে বের করতে যাচ্ছি। এই গ্রাফটা অয় অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে সেটা আমি বের করতে চাচ্ছি। ওকে, তার মানে ওই বিন্দুতে গিয়ে কি অবস্থা হবে একটু খেয়াল করি। ওই এই যে আয়তন আস্তে আস্তে দেখ, এই তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়তিছে, তাপমাত্রা কমাইলে আস্তে আস্তে আয়তন কমতিছে, একটা তাপমাত্রায় গিয়ে আয়তন শূন্য হয়ে যাচ্ছে। তো আয়তন শূন্য হয়ে যাচ্ছে, সেটা কোন বিন্দুতে হবে সেটা যদি আমি বের করতে চাই, আমরা সরলরেখার মধ্যে এটা অলরেডি করছি, যে কোনো একটা রেখা এই যে এইখানে অয় অক্ষকে ছেদ, সে এক্স অক্ষকে ছেদ করতেছে, মানে হচ্ছে এই বিন্দুতে এই সমীকরণটার, এই বিন্দুতে এই সমীকরণটার জন্য অয় স্থানাঙ্কের মানটা শূন্য। এটা তো সবাই জানিস যে এক্স অক্ষকে যে বিন্দু, এক্স অক্ষের উপরে অবস্থিত কোনো বিন্দুর মধ্যে অয় স্থানাঙ্ক শূন্য হয়। তো এই সরল রেখার গ্রাফটাই ছিল এই y ইকুয়ালস টু mx প্লাস c, বা এটা থেকে আমরা এই সরল রেখাটা আনছি এই সমীকরণ থেকে। তাহলে এইখানে অ্যাকচুয়ালি অয় স্থানাঙ্কটা শূন্য হওয়া মানে অয় এর দিকে বসাইছিলাম ভি, মানে এখানে আয়তন শূন্য হয়ে যায়, আমরা এমনি দেখতে পারতেছি। তার মানে আমি এই সমীকরণটায় যদি ভি এর মানটা শূন্য বসাই দিই, তাইলে থিটার মানটা আমি পেয়ে যাব, যে কত থিটার মান কত হলে ভি এর মানটা শূন্য হয়, এইখানে কত মানে গিয়ে গ্যাসের আয়তন শূন্য হবে সেটা আমি পেয়ে যাব। তো সেটা আমরা এখন বের করার চেষ্টা করতেছি, যে যদি আমরা ওই এই সমীকরণের মধ্যে ভি ইকুয়ালস টু শূন্য হলে, ভি ইকুয়ালস টু শূন্য হলে, তো ভি এর জায়গায় যদি 0 বসাই, ভি নট প্লাস থিটা, মানে আর কি ভি নট বাই 273 ইন্টু থিটা। আমি কি চাচ্ছি অ্যাকচুয়ালি, আমি বের করতে যাচ্ছি এই বিন্দুর স্থানাঙ্কটা কত। ওকে, তাহলে অয় স্থানাঙ্কটা শূন্য বসাই দিলে আমি ওইটার এক্স স্থানাঙ্কটা পেয়ে যাব, এক্স হচ্ছে আমার থিটা। তো এখন এইখানে যা আসতেছে, তাহলে ভি নটকে এই পাশে আইনা ফেলি, ভি নট মাইনাস ভি নট ইকুয়ালস টু ভি নট বাই 273 ইন্টু থিটা। তার মানে ভি নট কাটা গিয়ে আসতেছে -1, তার মানে থিটা ইকুয়ালস টু আসতেছে -273°C। থিটা ইকুয়ালস টু আসতেছে -273°C। তার মানে এই স্থানাঙ্কে, এইখানে স্থানাঙ্কটা হচ্ছে মানে এক্স স্থানাঙ্কটা হচ্ছে -273°C, এই তাপমাত্রা তার মানে -273°C।
এটা আমরা কোত্থেকে পাইলাম? ডিগ্রি সেলসিয়াস এখানেই লেখা আছে, তাইলে এখানে শুধু আমি -273 লিখলাম। আমরা এই চার্লসের সূত্রটাকে ইউজ করে এই থিওরিটিক্যালি বের করলাম যে আমরা একটা গ্যাসের তাপমাত্রা যদি কমাইতে থাকি তাইলে এই -273 গিয়ে গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যাবে, সেটা যে গ্যাসই হোক। ওকে, সেটা যে গ্যাসই হোক, সেটা যদি আদর্শ গ্যাস হয় তাহলে -273 নিয়ে গেলে তার আয়তনটা শূন্য হয়ে যাবে। এটা কে বুঝিস নাই? এইটুকু কে বুঝিস নাই? একই কথা হইতো, ভি নট কমন নিলে ওই সাইডে ভি নটটা 0 হয়ে যাইতো। কেউ যদি এখানে ভি নট কমন নিত, এই সাইডে 0 আছে তো ভাগ দিয়ে আবার 0ই আসতো, এরকম একই মান আসতো। তাইলে আমরা যেটা দেখলাম যে যে কোনো গ্যাসেরই আমরা যদি তাপমাত্রা কমাইতে থাকি তার আয়তন আস্তে আস্তে কমতে থাকবে, এবং একটা তাপমাত্রা পাইলাম থিওরিটিক্যালি যে -273 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যাচ্ছে। এই তাপমাত্রাটাকে আমরা বলতেছি পরম শূন্য তাপমাত্রা, যেটা 9-10-এ পড়ে আসছি। এই তাপমাত্রাটার নামই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তাইলে আমরা পরম শূন্য তাপমাত্রার ধারণাটা কোত্থেকে পাইলাম? পাইলাম চার্লসের সূত্র থেকে। ওকে, তাহলে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে সেটা একটু লিখি। হ্যাঁ ভাইয়া, কিছু বলতেছিস? মানে এই তাপমাত্রায় 0 হবে, এই তাপমাত্রায় 0 হবে। মানে আমি কি বের করতে চাইলাম? দেখ, আমি দেখতেছি যে ভি এর মান আস্তে আস্তে কমতেছে তাপমাত্রা কমাইলে। আমি বের করতে চাইলাম কোন তাপমাত্রায় ভি এর মানটা শূন্য হবে, সেটা বের করার চেষ্টা করলাম। কারণ আমি দেখতেছি এক সময় গিয়ে এই যে ভি কমতে কমতে 0 হবেই, এটা এক সময় গিয়ে এক্স অক্ষকে ছেদ করবেই। তা আমি জানি ভি এর মান শূন্য হবে, কত তাপমাত্রায় হবে এটা জানি না, এই জন্য ভি এর মান শূন্য বসায় তাপমাত্রাটা বের করলাম। বুঝছিস? ওকে, তাহলে এখন আমরা পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞাটা তাইলে কি পাচ্ছি, বা এটাকে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার বলে। সেটা হচ্ছে কল্পনাযোগ্য, তোরা 9-10-এও পড়ে আসছিলি, কল্পনাযোগ্য, আমি আমার মতো করে একটা সংজ্ঞা লিখে দিচ্ছি, তোরা যেটা ইচ্ছা বই থেকে ভালো লাগলে ওটাই দিতে পারিস। কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। তাত্ত্বিকভাবে মানে এই থিওরিটিক্যালি দেখলাম আর কি, তাত্ত্বিকভাবে শূন্য হয়, তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। তো এইটার মানটা এই -273, বা আরেকটু যদি আমরা ওই অ্যাবসলিউটলি বলি, মানে একদম পুরো এক্সাক্ট বলতে চাই, -273.15, এটাও মাঝে মাঝে কখনো থাকে, আমরা -273 ইউজ করব। আচ্ছা, এখন কথা হচ্ছে তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এখন ব্যাপারটা যেটা হচ্ছে সেটা এই যে এই পরম শূন্য তাপমাত্রাটা, এই তাপমাত্রাটাকে কেলভিন তার স্কেলে শুরু ধরছে। তো আমরা এখন যে জিনিসটা দেখব, আমরা ফার্স্টে দেখলাম চার্লসের সূত্র থেকে কিভাবে পরম শূন্য তাপমাত্রাটাকে আনা যায় বা ব্যাখ্যা করা যায়। এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই চার্লসের সূত্র থেকে কেলভিন স্কেল কিভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি। তো এটুকু লেখা হয়েছে সবার? তো আমরা এখন কেলভিন স্কেল বা পরম তাপমাত্রা স্কেল যেটাকে বলি, কেলভিন স্কেল, চার্লস কি করছিল, কেলভিন কি করছিল, তার যে স্কেল, সেই স্কেলে শুরু ধরছিল এই -273টাকে। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলি। আমরা নর্মালি কি জানি, গ্যাসের তাপমাত্রা কমাইলে আস্তে আস্তে গ্যাস ঠান্ডা হয়ে যায়। তার মানে এখানে কেন এই কল্পনাযোগ্য কথাটা বললাম, যে বাস্তবে এই জিনিসটা চিন্তা করা বা বাস্তবে এই জিনিসটাকে মানে এক্সিকিউট করা, এই জিনিসটা একটু কঠিন। কারণ আমরা গ্যাসকে ঠান্ডা করতে থাকলে এর আয়তন সংকোচন হইতে থাকবে, একসময় গিয়ে ও তরল হয়ে যাবে ঠান্ডা হইতে হইতে। সো ওকে অ্যাকচুয়ালি -273 পর্যন্ত নিয়ে যাওয়াটা টাফ, তবে নেওয়া সম্ভব হয়েছে। ওকে, নেওয়া সম্ভব হয়েছে, কিন্তু সেটা যথেষ্ট টাফ। তার আগেই তরল হয়ে যায় গ্যাসগুলা। কিন্তু আমরা থিওরিটিক্যালি দেখতেছি যদি আমরা সবকিছু মেনটেন করে এই ব্যাপারটা এক্সিকিউট করতে পারি, তাইলে -273 গিয়ে অবশ্যই গ্যাসের আয়তনটা শূন্য হবে। আচ্ছা, তাহলে এবার এই ক্যালভিন স্কেলটা কিভাবে শুরু হয়েছে? ক্যালভিন তার স্কেলের শুরু ধরছে -273 ডিগ্রি সেলসিয়াসকে,
-273 ডিগ্রি সেলসিয়াসকে সে ধরছে তার স্কেলের শুরু মানে 0 কেলভিন। 0 কেলভিন। তাহলে আমরা যদি উভয় পাশে 273 যোগ দিই, উভয় পাশে যদি 273 যোগ দিই, তাহলে এই সাইডে আসবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর ওই সাইডে আসবে 0 প্লাস 273। এভাবে উভয় পাশে যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস মানে 1 যোগ দিই, তাহলে আসবে 1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু 1 প্লাস 273 কেলভিন। তার মানে উভয় পাশে যদি আমরা থিটা যোগ দিই, তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু আসতেছে থিটা প্লাস 273 কেলভিন। এটা হচ্ছে আমাদের সেলসিয়াস আর ক্যালভিন স্কেলের সম্পর্ক। এই জন্যই আমরা সেলসিয়াস স্কেল থেকে ক্যালভিনে নিতে গিয়ে 273 যোগ দিচ্ছি। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারিস। এইটাকে আমরা টি দিয়ে দেখাই, এটাকে টি ক্যালভিন বা অ্যাবসোলিউট টেম্পারেচার এভাবে বলে, বা পরম তাপমাত্রা বলি আমরা। ওকে, এটা হচ্ছে সেলসিয়াস আর ক্যালভিন স্কেলের মধ্যে সম্পর্ক। তো পরীক্ষায় কোশ্চেন আসলে এরকম আসবে যে চার্লসের সূত্র থেকে কিভাবে ক্যালভিন স্কেল প্রতিষ্ঠা করা যায় ব্যাখ্যা করো। ফার্স্টে চার্লসের সূত্র লিখে ওই সূত্রটা লিখে এই গ্রাফটা আঁকতে হবে। গ্রাফটা এঁকে এই জিনিসগুলো বলতে হবে যে থিটা -273 ডিগ্রি হলে পরম শূন্য বলতে হবে। পরম শূন্য বলার পরে এই পর্যন্ত আসতে হবে, মানে যদি বলে ক্যালভিন স্কেল প্রতিষ্ঠা করো তাহলে এই পর্যন্ত আসতে হবে সূত্র থেকে। আর যদি বলে শুধুমাত্র যে পরম শূন্য তাপমাত্রা ব্যাখ্যা করো, তাহলে এই গ্রাফের এই পর্যন্ত থেমে যাবে। ওকে, এইটা দেখে যে থিটা ইকুয়ালস টু -273 ডিগ্রি সেলসিয়াসে সব গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হবে, ওটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলতেছি। আচ্ছা, তো এবার পরে আরেকটা যে চার্লসের সূত্র ছিল ওইটার গ্রাফটা আঁকি। ওইটার গ্রাফটা সহজ, এটা মুছলাম আমি। আরেকটা ছিল এরকম ভি ইকুয়ালস টু কে টি। তো এইটা অনুযায়ী আমরা এই অক্ষ বরাবর টি বসাবো। এটা এবার ক্যালভিন তাপমাত্রা। ওকে, আগের বারটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে ছিল, এটা এবার ক্যালভিনে। আর এই সাইডে হচ্ছে আয়তন ভি। তো এইবার যদি আমরা গ্রাফটা আঁকি, তাইলে জাস্ট আমরা দেখতেছি অয় অক্ষ বরাবর বসাইছি ভি, আর এক্স অক্ষ বরাবর বসাইছি টি, আর এই কে হচ্ছে একটা কনস্ট্যান্ট এম। তার মানে অয় ইকুয়ালস টু এম এক্স। এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। তার মানে এইটার গ্রাফটা এরকম কিছু একটা হবে। ওকে, বিভিন্ন তাপমাত্রা বিভিন্ন প্রেসারে যদি এটা যদি পি অন বলি, এরকম পি টুর জন্য সেটা এরকম কিছু একটা আসবে, পি থ্রির জন্য এরকম কিছু একটা আসবে। যেটাই আসুক সবগুলা ওই মূলবিন্দুগামী হবে। ওকে, এবং আমি একটা জিনিস কিন্তু এখনো ব্যাখ্যা করি নাই যে এখানে পি ওয়ান পি টু পি থ্রির মধ্যে কোনটা বড় সেটাও কিন্তু জাজ করা যাবে। ওটা আমরা সামনে গিয়ে মনে করাই দিস আমাকে, আমি যদি এটা বলতে ভুলে যাই। একদম সবগুলা গ্রাফ শেষে এই জিনিসটা দেখাবো। আচ্ছা, তো এবার আসি, এটা হচ্ছে যদি ভি আর টি এর মধ্যে সম্পর্কটা আমরা দেখাইতে চাই। এই পি ওয়ান পি টু পি থ্রি দেখে দিয়ে বোঝাচ্ছি এক একটা চাপ, কিন্তু যখন যে কোনো একটা চাপে স্থির, ধর আমি 1 এটিএম চাপে একবার এই প্রসেসটা চালাইলাম, যে তাপমাত্রা চেঞ্জ করলাম, আয়তন কিরকম পরিবর্তন হয় এরকম দেখলাম, তখন এরকম গ্রাফ পাবো। এরকম আরেকটা চাপ নিলাম, তখন এরকম গ্রাফ পাবো। কিন্তু সবগুলোই মূল বিন্দুগামী সরলরেখা হবে। সো আমরা একটা দিয়েও দেখাইতে পারি, কোনো সমস্যা নাই। মানে দেখবি কেমিস্ট্রির মধ্যে এরকম 2-3টা করে দেখানো, আবার ফিজিক্সে একটা করে দেখাইছে, এটা কোনো সমস্যা না। আচ্ছা, তাহলে এবার আসি আমাদের পরবর্তী যে সূত্রটা। প্রথমে আমরা বললাম হচ্ছে বয়েলের সূত্র, তারপর বললাম চার্লসের সূত্র, এরপরটা হচ্ছে চাপীয় সূত্র, বা এটাকে দুইজন বিজ্ঞানী গে লুস্যাক দুইজনের নাম, এই দুইজন বিজ্ঞানীর নাম অনুসারেও এইটাকে ওই সূত্রও বলে, তবে চাপীয় সূত্র নামেই বেশি পরিচিত। তো এখন ওই সূত্রটা যে চার্লসের সূত্র বুঝছে ওই সূত্র একদম সেম জিনিস। তো আমি এখন 3 নাম্বার সূত্রটা লিখতেছি। 3 নাম্বার সূত্র হচ্ছে
চাপীয় সূত্র। হ্যাঁ, দুইজন বিজ্ঞানী এই এখন আসি এই সূত্রটায় যেটা বলছে, ঠিক চার্লসের সূত্রটা যেরকম ছিল ঠিক একইভাবে, কিন্তু চার্লসের সূত্রের মধ্যে চাপ স্থির ছিল, এবার আয়তন স্থির। চার্লসের সূত্রে যেসব জায়গায় ভি ছিল সেসব জায়গায় এবার পি হয়ে যাবে। আমি আগে সূত্রের রূপটা লিখি, তাইলেই বুঝে যাবি। চার্লসের সূত্র দেখতে এরকম ছিল, ভি থিটা, তো এখানে এখন হবে পি থিটা ইকুয়ালস টু, আগের বার ছিল ভি নট, সেই জায়গায় এবার হবে পি নট, প্লাস ছিল ভি নটের থিটা বাই 273, এবার হবে পি নটের থিটা বাই 273। আর আগের বার চার্লসের সূত্রের মধ্যে ছিল পি স্থির, আর এবার হচ্ছে ভি স্থির। একই সাথে ভর তো সবসময় স্থির, তো আমি দুইটাই লিখে দিলাম, ভি ও এম স্থির আর কি। তাহলে চার্লসের সূত্রটা যেভাবে লিখছি ঠিক একই রকম এটা হবে, যে একটা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন স্থির রেখে, এবার আয়তন স্থির রেখে তার তাপমাত্রা পরিবর্তন করলে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য তার চাপ, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য মানে আর কি বৃদ্ধি বা হ্রাসের জন্য তার চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত চাপের 1/273 ডিগ্রি সেলসিয়াস হারে 1/273 ডিগ্রি সেলসিয়াস অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। ঠিক চার্লসের সূত্র যেরকম ছিল সেম হবে, জাস্ট যেসব জায়গায় চাপ কথাটা লেখা ছিল, যেসব জায়গায় চাপ কথাটা লেখা ছিল সেসব জায়গায় আয়তন হবে, যে জায়গাটায় আয়তন কথাটা লেখা ছিল সেসব জায়গায় চাপ হবে। সবাই কি বুঝতে পারছিস? সেম সূত্র, কিন্তু কেউ না বুঝলে বলতে পারিস। তা আমি সূত্রটা লিখলাম না, যেহেতু আগেরটার মতোই। ঠিক আছে, বুঝছিস সবাই টুক? আচ্ছা, তাহলে এবার ওই চার্লসের সূত্রকে যেমন একটা বিকল্প বিবৃতিতে নিয়ে গেছিলাম, এটাকে ওরকম বিকল্প একটা বিবৃতিতে নিয়ে যাই একই রকম ভাবে, যে আমরা এটাকে এরকম লিখতে পারি যে পি থিটা, তাহলে এটার পরিচয় কি? থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ, এই পি নট হচ্ছে বা 0 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ, এটাও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ। এই থিটা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস বাড়াচ্ছি বা কত ডিগ্রি 0 থেকে কতখানি বাড়াইছি, আর 273 তো জাস্ট কনস্ট্যান্ট। তো এইখানে পি নট যদি কমন নেই, আসতেছে পি নট 1 প্লাস থিটা বাই 273, তাইলে এটা এরকম আসতেছে পি থিটা ইকুয়ালস টু পি নট, ওটাকে লসাগু করলে এরকম 273 প্লাস থিটা। ভাইয়া হ্যাঁ বুঝি নাই কি? ঠিক আছে, হ্যাঁ এই যে 0 তো বসাইছি, মানে কোথায়? আচ্ছা তুই ওই যে, আচ্ছা তুই গ্রাফের কথা বলতেছিস, আমি গ্রাফ আঁকতেছি না, ওই গ্রাফের পরে 0 লিখবো, ওটা পরে আসি। আমি ওই যে বিকল্প বিবৃতিটা আনতেছি, দেখ আগের দিন লেখা আছে চার্লসের সূত্রের মধ্যে। তো এখন কি অবস্থা আসতেছে, এই পি থিটা ইকুয়ালস টু আসতেছে এরকম 273 প্লাস থিটা, এটাকে আমরা কেলভিন তাপমাত্রা লিখতে পারি। তার মানে পি নট বাই 273 কে একসাথে রাখলাম ইন্টু ওই 273 প্লাস থিটাকে আমরা ক্যাপিটাল টি, কেলভিন তাপমাত্রা টি দিয়ে দেখাই। তাহলে সুতরাং এই পি থিটাকে আমি জাস্ট পি দিয়ে দেখাচ্ছি, পি নট বাই 273 এটা একটা ধ্রুবক, এটাকে কে দিয়ে দেখাইলাম ইন্টু টি, বা পি প্রপোর্শনাল টু টি, এটা আসলো যখন যখন ভি স্থির, একই সাথে ভরও স্থির, ভরটা আমি বারবার লিখতেছি না। তো দেখ চার্লসের সূত্রটাকে এভাবে না বলে, সরি চার্লস বলতেছি, চাপীয় সূত্রটাকে এভাবে না বলে আমরা চাইলে এভাবেও বলতে পারি, যে বিকল্প বিবৃতিটা তাহলে কি হবে, যে একটা গ্যাসের আয়তন স্থির থাকলে, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন স্থির থাকলে এর চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক, এর চাপ এর ক্যালভিন তাপমাত্রার বা পরম তাপমাত্রার সমানুপাতিক। কারো এটুকু কোনো কোশ্চেন আছে? ঠিক আগের দিন এই কাজটাই করছিলাম,
এখন আমি গ্রাফ আঁকি নাই, গ্রাফ আঁকবো একটু পরে। এটুকে কোনো কোশ্চেন আছে কিনা? বিবৃতি যে কোনো একটা লিখলেই হবে, যদি মানে আর কি নর্মালি ইয়া কোশ্চেনের মধ্যে যদি যেমন ধরে যে চার্লসের সূত্র থেকে পরম তাপমাত্রা স্কেল প্রতিষ্ঠা করতে বললো, এরকম বললো, তখন এগুলা দিয়েই শুরু করবি। কিন্তু ক নাম্বারে যদি আসে যে চার্লসের সূত্রটি লেখো বা চাপীয় সূত্র লেখো, তখন তো ইচ্ছা মতো যে কোনো একটা দিতে পারবি, যেটাই দিস ফুল মার্ক পাবি, সমস্যা নেই। আচ্ছা, কিন্তু আমরা ওই যে যখন ওই যে আগের বার যেমন দেখলাম পরম তাপমাত্রা স্কেল আনতে, কিন্তু এই গ্রাফ এইটা থেকে গ্রাফটা আঁকছি, সো তখন আবার এইটা দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, টাইম এন্ড হয়ে যাচ্ছে, তোরা আবার একটু জয়েন দে। ওকে, তাইলে আমরা এখন এই সূত্রটাকে ওই এভাবে লিখতে পারি আবার, এই যে এই P ইকুয়ালস টু KT, P ইকুয়ালস টু KT, এটার মানে যেটা দাঁড়াচ্ছে মানে P প্রপোর্শনাল টু T যেটা ছিল সেটা হচ্ছে P ইকুয়ালস টু KT, তার মানে এরকম দাঁড়াচ্ছে P বাই T ইকুয়ালস টু K। তার মানে আমরা একটা গ্যাসের আয়তন স্থির রেখে তার তাপমাত্রা চেঞ্জ করলে তার কেলভিন তাপমাত্রায় তার চাপ আর তাপমাত্রার যে অনুপাতটা আসবে সেটা সবসময় ধ্রুবক হবে। তার মানে এখান থেকে আমরা এটাও লিখতে পারি P1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু P2 ডিভাইডেড বাই T2। ওকে, তার মানে চার্লস এই চাপীয় সূত্রটাকে আমরা এভাবে ইউজ করতে পারবো, অঙ্কের ক্ষেত্রে এটা দরকার হইতে পারে। P1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু P2 ডিভাইডেড বাই T2। সবসময় কনস্ট্যান্ট আসলেই এরকম করে লেখা যায়। এখন আমরা যদি গ্রাফ আঁকি, তো গ্রাফ দুইটার আগেরটার মতোই দেখতে হবে। সো এইখানে অবশ্য আগেরটাই যেমন পরম শূন্য তাপমাত্রাটা বলে একটা ব্যাপার ছিল, এইখানে ওরকম কিছু নাই, মানে আর কি পরম শূন্য চাপ বলে কিছু নাই, বা ওটা আমাদের কখনো দরকার হয় না। তো আমরা জাস্ট গ্রাফটা দেখতে কেমন হবে সেটা দেখবো, এটা নিয়ে আর ডিটেলস কিছু দরকার নাই। তো দুইটার গ্রাফ যদি আঁকি আগেরটার মতোই হবে দেখতে, আমরা এটার গ্রাফ আঁকবো আর এই P ইকুয়ালস টু KT এটার গ্রাফ আঁকবো। মুসলাম এইটুক, আমি বেশি তাড়াতাড়ি বলে ফেললে বলিস আবার। একই জিনিস দেখে আমি একটু তাড়াতাড়ি বলতেছি। তাহলে যদি ওই যে প্রথম যেটা, আই মিন P ইকুয়ালস টু P0 প্লাস P0 বাই 273 ইন্টু থিটা, যেটা ওর প্রথম বিবৃতি যেটা, সেটা দিয়ে যদি গ্রাফ আঁকি, এই বরাবর যদি থিটা বসাই, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে, আর এই বরাবর চাপ বসাচ্ছি, সেটা ATM প্যাসকেল যেটাই হোক। তো এখন তাহলে গ্রাফটা ওই আগের মতোই, আবার এটা যেহেতু y অক্ষ বরাবর বসাইছি, এটাকে x অক্ষ বরাবর বসাইছি, এই পুরোটা একটা কনস্ট্যান্ট m, এটাও একটা কনস্ট্যান্ট, এটাকে c, তার মানে আবারও y ইকুয়ালস টু mx প্লাস c, y ইকুয়ালস টু mx প্লাস c, মানে আবারও আমরা মূল বিন্দুগামী সরলরেখা, সরি y অক্ষকে ছেদকারী সরলরেখা সমীকরণ পাচ্ছি। তো এইবারও এরকম গ্রাফই আসবে। এরকম গ্রাফি আসবে, এটা হচ্ছে P0। ওকে, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে চাপ। তো এই ক্ষেত্রে আর আমাদের এই মানটা বের করার দরকার নেই, কারণ আমাদের পরম শূন্য চাপ বলে কোনো কিছু আমরা ইউজ করি না, বা সেটা আমাদের দরকারও হয় না। কিন্তু চাইলে আমরা বের করতে পারবো, যদি তোরা চাস ওই 0 বসে আগের বারের মতো করা যাবে, কিন্তু ওই টার্ম আমাদের কোথাও লাগে না, বা আমাদের তাপমাত্রা দিয়ে আমরা একটা গ্যাসের আয়তন কমানো বাড়ানো এই জিনিসটা তাপমাত্রা চেঞ্জ করেই করতেছি নরমালি। চাপকে শূন্য করার, আয়তন শূন্য করার যে ওই অ্যাকচুয়ালি আয়তনটাকে শূন্য করা হয়েছিল কি জন্য, তাপমাত্রা স্কেলটা আনার জন্য, পরম শূন্য তাপমাত্রাটাকে। এরকম চাপের ব্যাপারে এরকম কোনো কিছু দরকার নেই, সো আমাদের পরম শূন্য চাপ এইরকম টার্ম দরকার নেই, সো এটার আর ডিটেলস লাগবে না। তো আরেকটা গ্রাফটা দেখতে কিরকম হবে, ওই যে যেটা P ইকুয়ালস টু KT দিয়ে আঁকছিলাম, তো এই T কে আমরা যদি x অক্ষ বরাবর বসাই, আর P কে যদি y অক্ষ বরাবর বসাই, আর এটা যদি m হয়, তাহলে আবার y ইকুয়ালস টু mx, তার মানে এই ক্ষেত্রে গ্রাফটা দেখতে এরকম মূল বিন্দুগামী সরলরেখা পাবো। ওকে, আচ্ছা, তো এইটুকু গেল চাপীয় সূত্র নিয়ে। এখন আমরা সমন্বয় সূত্র বলবো, মানে হচ্ছে এই যে বয়েল আর চার্লসের সূত্র যে পড়লাম,
বয়েল আর চার্লসের সূত্রকে একসাথে পড়বো। ওকে, তো এটাকে সমন্বয় সূত্র বলে, অথবা সমন্বয় সূত্রই বেশি বলে, এরকম এভাবেই বলে নর্মালি, আর কোনো নাম দিয়ে সমন্বয় সূত্রই বলে। তাহলে এবার আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে সমন্বয় সূত্র। মানে হচ্ছে বয়েল আর চার্লসের সূত্রকে এক জায়গায় করব। মানে বয়েলের সূত্র যখন ইউজ করছি তখন আমরা তাপমাত্রা স্থির রাখছিলাম, চার্লসের সূত্র যখন দেখছি তখন আমরা চাপ স্থির রাখছিলাম। এবার কোনোটাই স্থির রাখবো না, সবকিছু চেঞ্জ করব, তাপমাত্রাও চেঞ্জ করব, গ্যাসের চাপও চেঞ্জ করব, দেখি তখন কি অবস্থা হয়। তাহলে সমন্বয় সূত্রের জন্য আমরা বয়েলের সূত্র থেকে যেটা পাইছি সেটা পাইছি ভি প্রপোর্শনাল টু 1/p, যখন আমি ভর কথাটা বারবার লিখতেছি না, হ্যাঁ, শুধু তাপমাত্রা লিখলাম, যখন টি স্থির। আর চার্লসের সূত্র থেকে যেটা পাইছি ভি ইজ প্রপোর্শনাল টু টি, বিকল্প বিবৃতি যেটা, যখন টি স্থির। তাহলে আমি এবার পিও চেঞ্জ করব, একটা গ্যাসের তাপমাত্রা চাপ দুইটাই চেঞ্জ করব, তখন নতুন আয়তন যেটা হবে তাদের সম্পর্ক দেখতে চাই। তাহলে আমরা এই দুইটা থেকে লিখতে পারি 1 ও 2 হতে ভি ইজ প্রপোর্শনাল টু, এটারও সমানুপাতিক হবে, এটারও সমানুপাতিক হবে, মানে হচ্ছে 1/p ইন্টু টি, যখন তাপমাত্রা ও চাপ উভয়ই পরিবর্তনশীল। এই চ্যাপ্টার এর প্রথম পর্শন পুরাটাই, প্রথম পর্শন না, বেশিরভাগ পর্শনই আর কি, লাস্টের পর্শনটুকু বাদে মানে 2/3 অংশই পরিবেশ রসায়ন, আই মিন কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারের সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারে আছে। ওকে, সো এইটা বুঝলে ওটাও পড়া হয়ে যাবে, বা সেম পড়া একদম। ওকে, তাইলে এভাবে লেখা যায় 1 আর 2 থেকে ভি চাপের আর এই তাপমাত্রার সাথে সম্পর্কটা এরকম হবে। তো এখন আমরা এইটাকে একটু ইয়া করে লিখি, যদি উপরে চলে আসতেছি আমি, যে সুতরাং আমি যদি সমানুপাতিক সাইনটাকে উঠাই দিই, একটা কনস্ট্যান্ট আসবে কে টি বাই পি। তো এইটাকে এরকম লেখা যায় পি ভি আর আর গুণ করে দিলাম, পি ভি বাই টি ইকুয়ালস টু কে। অর্থাৎ আমি তাপমাত্রা চাপ দুইটাই চেঞ্জ করলে নতুন যে আয়তন হবে সেই চাপ আর আয়তনের গুণফল, তার সাথে যদি ওই পরম তাপমাত্রাকে ভাগ দেই সেটার অনুপাত সবসময় সেম আসতে থাকবে। অর্থাৎ আমি এটাকে এরকম লিখতে পারি পি অন ভি অন বাই টি অন ইকুয়ালস টু পি টু ভি টু বাই টি টু। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এবার আমরা এটা থেকে একটা অনুসিদ্ধান্তে যাব আর কি। মানে আমরা এবার গ্যাসের ঘনত্বটাকে এইখানে আনার চেষ্টা করি, যে যদি ঘনত্বের সাথে সম্পর্কটা কিরকম হবে। তো আমরা এবার একটু তাপমাত্রা ও চাপের সাথে গ্যাসের ঘনত্বের সম্পর্কটা দেখতে চাই, বা ঘনত্বের পরিবর্তন ব্যাপারটা একটু দেখতে চাই। তাইলে তাপমাত্রা ও চাপের সাথে গ্যাসের ঘনত্বের সম্পর্ক। তো আমরা ঘনত্ব সমান সমান যেটা জানতাম, ঘনত্বকে রো দিয়েও লেখা যায়, ডি দিয়েও লেখা যায়, তোদের যেমনি ইচ্ছা লিখতে পারিস। কেমিস্ট্রিতে বোধ হয় ডি দিয়েই লিখবে, আর ফিজিক্সে তোদের তপনের বইয়ে রো দিয়ে লেখা আছে, তো তোরাও 9-10 রো দিয়েই পড়ছিস। তো আমরা জানি গ্যাসের ঘনত্ব হচ্ছে রো ইকুয়ালস টু এম বাই ভি।
মানে ভর বাই আয়তন। তো আমরা এখন বলছি, কিন্তু প্রথম থেকেই বলতেছি নির্দিষ্ট ভর নির্দিষ্ট ভর, তার মানে ভর চেঞ্জ হবে না। আমরা একটা পিস্টনের মধ্যে গ্যাস নিয়ে যাই করি, তাপমাত্রা বাড়াই বা কমাই, ভর সংখ্যা সেম থাকবে, মানে ভর সেম থাকবে আর কি। তো তাই যদি হয় তাহলে আমি আয়তনটা চেঞ্জ করে দিচ্ছি, তাতে ঘনত্ব চেঞ্জ হয়ে যাবে। ভর যদি ঠিকও থাকে, আয়তন চেঞ্জ করলে তখন ঘনত্ব চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি এবার এই সূত্রটার জায়গায়, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি ইকুয়ালস টু এরকম আসতেছে এম বাই রো, ভি ইকুয়ালস টু এম বাই রো। তাহলে আমরা একটু আগে যে সূত্রটা পাইছি সেখানেই এবার আসতেছি, পিওন চাপ চেঞ্জ করে ফেললাম, পিওন তার তাপমাত্রাও চেঞ্জ করে ফেলছি টিওন। তখন গ্যাসটার আয়তনের জায়গায়, নতুন যে আয়তন হয়েছে সেই জায়গায় যেহেতু ভর ঠিক আছে, এই এটার জায়গায় রো ওয়ান লিখে ফেলবো, ঘনত্ব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ভিওন আর এই আয়তন চেঞ্জ হয়ে যাবে, ঘনত্ব চেঞ্জ হয়ে যাবে, ভর ঠিক থাকবে। ওকে, ভর নির্দিষ্ট, এরকম অবস্থা হবে। একইভাবে এই ক্ষেত্রে লিখতে পারবো পি টু, এই জায়গায় হচ্ছে এম, ভর ঠিক আছে, ঘনত্ব চেঞ্জ হয়ে গেছে, রো টু ডিভাইডেড বাই টি টু। তার মানে আলটিমেট আমি যে মানটা পাচ্ছি সেটা এরকম দাঁড়াচ্ছে, দুই পাশ থেকে যদি এম এম কাটা যায় তাহলে ব্যাপারটা এরকম আসতেছে। সুতরাং পি অন রো ওয়ান, বা এভাবে লিখি রো ওয়ান পি ওয়ান, সরি না, পি ওয়ান উপরে থাকবে, রো ওয়ান নিচে চলে যাবে, পি ওয়ান ডিভাইডেড বাই রো ওয়ান নিচে চলে আসবে, রো ওয়ান টি ওয়ান ইকুয়ালস টু পি টু রো টু টি টু। তাহলে এবার ঘনত্বের সাথে যদি চাপ আর তাপমাত্রার সম্পর্ক দেখতে যাই, এই সমীকরণটা আমরা আনলাম, এটা আমরা কিন্তু আগেরটা থেকেই আনছি, আগেরটা থেকেই নিয়ে আসছি। তো এখন বয়েলের সূত্রের মধ্যেও ভি ছিল, চার্লসের সূত্রের মধ্যেও ভি ছিল, তার মানে ওখানেও আমরা এই কাজগুলো করতে পারতাম, কিন্তু ওখানেও আলাদা আলাদা ভাবে করলে লাস্টে এটাই আসতো। কিন্তু এখন আমরা এটা থেকেই বয়েল চার্লসের জন্য ঘনত্বের ব্যাপারটা কিরকম হইতো সেটা বের করে ফেলতে পারবো। ধর এখন এই যে এই সমীকরণটা পাইলাম, বয়েল কি বলছিল, বয়েল বলছিল তাপমাত্রা স্থির থাকবে। তাহলে যখন তাপমাত্রা স্থির থাকবে, যখন টি স্থির, যখন টি স্থির, তখন এই টি ওয়ান আর টি টু সমান, মানে একই তাপমাত্রা, টি ওয়ান ইকুয়ালস টু টি টু। তাহলে তখন যেটা হচ্ছে, এই দুইটা কাটাকাটি চলে যাচ্ছে, মানে তখন চাপ আর ঘনত্বের সম্পর্ক এরকম চলে আসতেছে, পি ওয়ান রো ওয়ান ইকুয়ালস টু পি টু রো টু। আই মিন এটা চার্লসের সূত্র, এই বয়েলের সূত্র অনুযায়ী আমরা এরকম তখন পাইতাম। ওকে, আর এখন চার্লসেরটা যদি বের করতে চাই, তখন যেটা করতে হবে আমার, চার্লসের মধ্যে চাপ স্থির ছিল, তার মানে এই দুইটাকে স্থির করে ফেলবো। যখন পি স্থির, তখন পি ওয়ান ইকুয়ালস টু পি টু। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এইটা এই দুইটা কাটাকাটি যাচ্ছে, মানে ওয়ান বাই রো ওয়ান টি ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই রো টু টি টু আসতেছে, মানে উল্টায় দিলে ব্যাপারটা এরকম আসতেছে, রো ওয়ান টি ওয়ান ইকুয়ালস টু রো টু টি টু। আদি ঘনত্ব রো ওয়ান, শেষ ঘনত্ব রো টু, আর আদি তাপমাত্রা টি ওয়ান, শেষ তাপমাত্রা টি টু। ওকে, আমাদের তাইলে আলাদা করে আর বয়েল চার্লসের সময় এটা না বের করে সরাসরি এখান থেকে আমরা করে ফেলতে পারতেছি। কেমন আসতো ব্যাপারটা? কারো এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, তাইলে আজকের জন্য শেষ যে টপিক সেটা হচ্ছে 9 10 এ তোরা পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণটা পরে আসছিলি, সেটা কিভাবে আসছিল সেটা একটু দেখবো এখন আমরা। তো এবার আমরা চাচ্ছি ওটাকে আমরা, হ্যাঁ ভাই বল। হ্যাঁ, আরে একই কথা, এটা নিয়ে কিছু আসে যায় না। ওকে, এখন আসি আমাদের এবার পরবর্তী যে সমীকরণ পিভি ইকুয়ালস টু এনআরটি, অথবা আমরা আদর্শ গ্যাস সমীকরণ বলছিলাম ওটাকে, আদর্শ গ্যাসের সমীকরণ, সেটা নিয়ে আসবো এবার আমরা। যেটা ছিল হচ্ছে
পিভি ইকুয়ালস টু এনআরটি এরকম ছিল। তো এটা নিয়ে আসতে গিয়ে আমাদের এবার বয়েলের সূত্রটাও লাগবে, আবার চার্লসের সূত্রও লাগবে। তো বয়েলের সূত্র যেটা ছিল, বয়েল বলছিল এরকম, ভি ইজ প্রপোর্শনাল টু টি, সরি 1/p, যখন টি স্থির আর ভি স্থির। ভি মানে হচ্ছে, সরি ভি বলতেছি, ভর স্থির মানে হচ্ছে এম। ভর স্থির হওয়া মানে মোল সংখ্যা স্থির আর কি। তাহলে এখানে আমি মোল ভরের জায়গায় মোল সংখ্যা লিখতেছি, ভর মানেই কিন্তু মোল সংখ্যাটাও স্থির, টি ও এন স্থির। কেন লিখতেছি একটু পরে বলতেছি। আর চার্লসের ক্ষেত্রে ভি ইজ প্রপোর্শনাল টু ভি ইজ প্রপোর্শনাল টু টি, তখন চাপ স্থির ছিল, একই সাথে ভর স্থির ছিল। ভরকে আমরা মোল সংখ্যা দিয়েও বলতে পারি, এন দিয়ে মোল সংখ্যা বোঝাচ্ছি, স্থির। এখন আরেকটা সূত্র আনবো, যেটা আমরা 9-10-এ পড়ে আসছিলাম, মনে আছে কিনা আল্লাহ জানে, অ্যাভোগাড্রো সূত্র, বা 8-এ পড়ছিস কিনা, কোনো এক সময় পড়ছিস অবশ্যই, মানে সূত্র পড়িস নাই। আচ্ছা, যদি সূত্র না পড়িস তাহলে আমি বলে দিচ্ছি। মানে এটুকু তোরা জানিস যে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের 1 মোল 22.4 লিটার আয়তন দখল করে, এটা তোরা জানিস তাই না? এটা জানিস তো। তার মানে এসটিপিতে, মানে আর কি একই তাপমাত্রা ও চাপে বলবো না, মানে এসটিপিতে সকল যে গ্যাসেরই 1 মোল নেই 22.4 লিটার আয়তন দখল করে। যদি 2 মোল নেই 2 × 22.4 লিটার আয়তন দখল করে। তার মানে মোল সংখ্যা যত বাড়তিছে আয়তন তত বাড়তিছে, মোল সংখ্যা যত বাড়তিছে আয়তন তত বাড়তিছে। এই ভি ইজ প্রপোর্শনাল টু এন কখন, যখন তাপমাত্রা ও চাপ স্থির, মানে হচ্ছে টি, ওই যে এসটিপি, তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস আর চাপ হচ্ছে 1 atm। তার মানে যখন টি ও টি স্থির। আরেকবার বলতেছি, আমরা 9-10 এটা পড়ে আসছি যে এসটিপিতে সকল গ্যাসের 1 মোল 22.4 লিটার আয়তন দখল করে। তার মানে এসটিপি বলতে কি বুঝাইতো, জিরো, একটু পরে আমরা সংজ্ঞা পড়বো এসটিপির, মানে নেক্সট ক্লাসে হয়তো বলবো আমি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 1 atm চাপকে আমরা এসটিপি বলতাম। তাহলে এই যে তাপমাত্রার চাপ স্থির রেখে আমি 1 মোল অক্সিজেন নিলে তার আয়তন হয় 22.4 লিটার, 2 মোল নিলে তার আয়তন হবে 2 × 22.4 লিটার, 3 মোল নিলে 3 × 22.4 লিটার। তার মানে মোল সংখ্যা যত বাড়াবো আয়তন তত বাড়তে থাকবে। মোল সংখ্যা আর আয়তন পরস্পরের সমানুপাতিক কখন হবে, যখন তাপমাত্রা ও চাপ স্থির থাকবে। তাহলে এখানে আমরা 3টা সম্পর্ক আনছি, ভি এর সাথে একবার পি এর সম্পর্ক, তখন তাপমাত্রা আর মোল সংখ্যা স্থির রাখছি। ভি এর সাথে একবার তাপমাত্রা সম্পর্ক, তখন মোল সংখ্যা আর চাপ স্থির রাখছি। ভি এর সাথে একবার মোল সংখ্যার সম্পর্ক, তখন চাপ আর তাপমাত্রা স্থির রাখছি। এখন আমরা যদি সব একসাথে চেঞ্জ করি, মানে চাপও চেঞ্জ করব, তাপমাত্রাও চেঞ্জ করব, মোল সংখ্যাও চেঞ্জ করবো, এতক্ষণ যেগুলোকে স্থির রাখতেছিলাম যে কোনো দুইটা, সবগুলোকে একসাথে যদি চেঞ্জ করি তাহলে কি হবে, তাহলে এটা যদি 1 2 3 হয়, তাহলে আমরা এটা লিখতে পারি, আমি এটা একটু মুছলাম, যে 1 2 ও 3 হতে ভি ইজ প্রপোর্শনাল টু, প্রথমটায় পাইছি 1/p ইন্টু পরেরটায় পাইছি টি, পরেরটায় পাইছি এন। ওকে, কখন, যখন আমরা সবগুলাকে পরিবর্তনশীল করে ফেলছি, মানে চেঞ্জ করতেছি, তাপমাত্রা, চাপ ও বা এন পরিবর্তনশীল। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি, এখান থেকে আমরা এটা লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু, এখানে একটা কে নিয়ে আসবো, কে এখানে লিখবো পি টি, সরি এন টি ডিভাইডেড বাই পি। আচ্ছা, এইখানে আবার কে আনতেছি না, এইখানে যে কনস্ট্যান্ট আনছি কে না দিয়ে, এবার আমরা আর কনস্ট্যান্ট আনতেছি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই কনস্ট্যান্টটাকে আমরা আর দিয়ে দেখাচ্ছি, বা আচ্ছা এখানে আমি কে রাখলাম, পরের লাইনে এই কেটাকে আর দিয়ে রিপ্লেস করে দিলাম।
এবং লিখে দিচ্ছি আদর্শ গ্যাসের জন্য, আদর্শ গ্যাসের জন্য আর এর পরিচয় কি সেগুলো আমরা নেক্সট দিন পড়বো। আদর্শ গ্যাসের জন্য কে ইকুয়ালস টু আর, যেটাকে আমরা বলি মোলার গ্যাস ধ্রুবক, যেটা আমরা 9 10 একটু খালি মানটা জেনে আসছিলাম, কিন্তু ওটা কিভাবে আসছে, ওটা অ্যাকচুয়ালি কি বোঝায়, এগুলা তখন আমরা বুঝছিলাম না। আমরা নেক্সট দিন বুঝে যাবো সব। ওকে, ওই কে এর জায়গায় আমরা আর বসাই দিলাম, তাহলে ব্যাপারটা এরকম চলে আসতেছে পিভি ইকুয়ালস টু এন আর টি। এই আমাদের 9 10 এর সূত্রটা চলে আসছে। আজকে তাইলে আমাদের পড়াশোনা এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট দিন এই আর এর মানটা কিভাবে বের করা যায়, আরটা কয়েকটা এককে বের করা যায়, আর এর এককটা কি হবে, আর দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়, এই জিনিসগুলো ডিটেলস বুঝবো। ওকে, তো ভালো থাকিস সবাই, আল্লাহ হাফেজ। আর কারো কোনো কোশ্চেন থাকলে, আর আমি যদি কোথাও একটু ভুল টুল লিখে ফেলি আবার আমাকে জানাইস যে লিখতে কোথাও ভুল করলে, যাতে আমি পরের দিন সেটাকে সংশোধন করে দিতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকিস সবাই, টাটা।